সিরাজগঞ্জে ডাকাতের কবরে জামায়াত নেতারা, অর্থ মোবাইল সহ সর্বস্ব লুট। দেশের অবস্থা ভালো না বলছেন কাদের সিদ্দিকী। জানাবো দিল্লি ইস্যুতে ডক্টর ইউনূসের সুরে কথা বলার সাহস পাচ্ছে না, বিএনপিকে ভারত নীতি সুস্পষ্ট করতে হবে। এবং সর্বশেষ জানাবো ঈদে ট্রেনে ফিরতি যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি শুরু 24 মার্চ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরাজগঞ্জে ডাকাতের কবলে জামায়াত নেতার অর্থ মোবাইল সহ সর্বস্ব লুট। সিরাজগঞ্জে ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজশাহী শাখার নেতারা। অস্ত্রের মুখে 1,00,000 টাকা মোবাইল সহ তাদের সর্বস্ব লুট হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রোযোগে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা। তাদের মাইক্রোটি সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে কোনাবাড়ি ধান গবেষণা ইনস্টিটিউট পশ্চিমে জাওল এলাকায় পৌঁছলে ডাকাত দল তাদের মাইক্রো লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ সময় শব্দ শুনে মাইক্রো চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। এ সময় মুহূর্তের মধ্যে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ছাদ থেকে 8 জনের ডাকাতের দলকে ধারালো অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহা রড নিয়ে এসে হামলা চালায় এবং সবাইকে জিম্মি করে এবং সকলের নগদ অর্থ মোবাইল লুট করে নিয়ে যায়। দেশের অবস্থা ভালো না বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এবার একটি বিশেষ পরিস্থিতি চলছে, সেজন্য এসেছি। সবাইকে বলছি আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন বাংলাদেশে আমাদের শান্তিতে রাখেন। দেশের অবস্থা ভালো না, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সাধারণ মানুষ যাতে বাজার করে খেতে পারে, বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের আয়ের সঙ্গে যাতে ব্যয়ের সামঞ্জস্য থাকে। কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ যদি প্রার্থনা কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি নিয়ে গিয়ে তা বিফল করবে। দিল্লি ইস্যুতে ডক্টর ইউনূসের সুরে কথা বলার সাহস পাচ্ছে না, বিএনপিকে ভারত নীতি স্পষ্ট করতে হবে। 1949 সালে জন্ম নেওয়া আওয়ামী লীগকে একসময় মনে করা হতো দেশের মাটি ও মানুষের দল। সেই দল ক্ষমতা দীর্ঘায়িত করতে স্বর্ণলতার মতোই দিল্লির উপর নির্ভরশীল হয়ে পড়ে। মেরুদণ্ড না থাকায় স্বর্ণলতা যেমন অন্য গাছে জড়িয়ে ধরে বংশ বিস্তার করে, শেখ হাসিনা আওয়ামী লীগও তেমনি ভারতের উপর নির্ভর করে রাজনীতির চর্চা করেছে। ভারত নির্ভরতার শেষ পরিণতি কি হলো? 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর দেশে দলটি কার্যত অস্তিত্বহীন। দেশ এখন রাজনীতি এবং স্বাধীন মত প্রকাশের উর্বর ভূমি। 71-এর স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল গঠন করে উন্নত রাজনীতি চর্চা নিষিদ্ধ হয়। 1-11-এর পর রাজনীতির উপর কিছুতে নিষেধাজ্ঞা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতের ঘাড়ে বন্দুক রেখে জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা তুলে দেওয়ার পর রাজনীতি কার্যত ঘরবন্দি ছিল। 2014 সালে পাতানো নির্বাচনের পর দীর্ঘদিন জামায়াতের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়, বিএনপিকে মাঠে নামতে দেওয়া হয়নি এবং দলটি বন্ধ হলঘরে সভা সেমিনারের মধ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব ও সংস্থাটির 7 জন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর বিএনপি বাধা বিপত্তির মুখেও মাঠের রাজনীতিতে সক্রিয় হয়। গত 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মুক্তবাজারের রাজনীতির দরজা খুলে যায়। এখন ভয় ভীতিহীন রাজনীতি চর্চা চলছে। কবি হেলাল হাফিজের ভাষায়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অন্তর্বর্তী সরকারের শাসনামলে চলমান মুক্ত বাতাস কার্যত রাজনৈতিক দলগুলোর যুবক সময় ধরে নেওয়া যাক। এ সময় দলগুলোকে বাধাহীনভাবে জনগণের কাছে গিয়ে নিজেদের রাজনীতির চিন্তা চেতনা শোনাবেন, জনগণ তাদের পক্ষে আসবে। এতে জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে কি চায় সেটিও বোঝা যাবে, কিন্তু রাজনৈতিক দলগুলো কি সেই সুযোগ নিচ্ছে? এখন দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে তাদের রাজনীতি পরিষ্কার করতে হবে, বিশেষ করে হিন্দুত্ববাদী ভারত নীতিতে দলটির অবস্থান সুস্পষ্ট করতে হবে। প্রবাদে রয়েছে, আত্মীয় পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। কিন্তু হিন্দুত্ববাদী ভারত এমন প্রতিবেশী যে ওই দেশটির সঙ্গে প্রতিবেশী কোনো দেশের সুসম্পর্ক নেই। নেপালে, পাকিস্তান, চীন, মালদ্বীপ সবার সঙ্গে দা কুমড়া সম্পর্ক, ভুটান ও শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে শীতল সম্পর্ক। কেবল হাসিনা রেজিমে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ছিল। প্রখ্যাত দার্শনিক ও দেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি বদরুদ্দিন ওমর বলেছেন, শেখ হাসিনা ছিলেন ভারতের কৃতদাস। দিল্লি যেভাবে নির্দেশিত, হাসিনা কৃতদাসের মতো সেভাবে দেশ চালাচ্ছিলেন। মূলত সিকিমের লেন্দুক ডোর্জির মতো শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করে 15 বছর দেশ পরিচালনা করার পালানোর পর দিল্লিতে আশ্রয় পেয়েছে, কিন্তু দেশের মানুষ প্রতিবেশী ভারতকে বন্ধু রাষ্ট্রের বদলে শত্রু দেশ মনে করছে।
হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় না দিলেও দিল্লির আশ্রয় দিয়েছে। অতঃপর গত 7 মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যা করেছে তাতে ওই দেশকে বন্ধু দেশ মনে করার কোনো কারণ নেই। গত 7ই মার্চ গুলশানের একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে অনেকগুলো দেশের কূটনীতিকরা অংশ নেন। অথচ সেখানে ভারতের হাইকমিশনার প্রণব ভার্মাকে নিয়ে বিএনপি নেতাদের অতিমাত্রায় মাখামাখি দেখা গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। যে ভারতের বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চুরমার করার চেষ্টা করছে, প্রশাসনের রন্ধ্রে ঢুকে বিশৃঙ্খলার অপচেষ্টা করছে, জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সীমান্তে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, সঙ্গত কারণে ভারতের প্রতি সাধারণ মানুষ বিক্ষুব্ধ। 2014 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংহের এরশাদকে জোর করে নির্বাচনে নেওয়ার কাহিনী সবার জানা। ওয়েস্টিন হোটেলের ইফতার মাহফিলে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনীতিকদের গুরুত্বপূর্ণ নেতাদের টেবিলে বা না বসিয়ে প্রণব ভার্মাকে বসানো হয়। বিএনপি নেতাদের অতি মাখামাখিতে নেটিজেনরা প্রশ্ন তুলছেন, দিল্লির সমর্থন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। বিএনপি নেতারা এখনই কি সেটি মনে করছেন? তা তা না হলে তো উন্নয়ন সহযোগে চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো দ্বারা রাষ্ট্রদূত নিয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কথা। শুধু তাই নয়, ইফতারে দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকের সম্পাদকের হাস্যোজ্জ্বল দেখা যায়। কিন্তু জাতীয়তাবাদী ধারা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অনেক গণমাধ্যমের সম্পাদকদের দেখা যায় না। এর দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কেউ কেউ বিএনপির ইফতারে হাস্যোজ্জ্বল ওই সম্পাদকের পত্রিকায় ছাপানো লেখা তারেক রহমানের বিচার করতে হবে জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। একদিনের ছবিসহ তারেকের বিচার দাবি প্রবন্ধ, অন্যদিকে ওই লেখকের সঙ্গে বিএনপির এরাদের হাস্যজনক ছবি জুড়ে দেওয়া হয়েছে, যা বিএনপির জন্য বেমানান। নেটিজেনদের অনেকেই লিখেছেন, দিল্লির সূর্য ঢাকায় অস্তমিত হয়েছে, এখন আর দিল্লির লেজুর ধরে কোনো দলের লাভ হবে না। জামাত যতই লাফালাফি করুক, নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার পরিবেশ বিদ্যমান। কিন্তু দলটি নেতাদের জনগণের চিন্তা চেতনা ও মনন বুঝতে হবে। দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারীদের সঙ্গে মাখামাখি কমাতে হবে, কারণ জনগণকে আর ফাঁকি দেওয়া যাবে না। শ্রীলঙ্কার গণভ্যুত্থানের পর জনগণের মনন বুঝতে না পারায় নির্বাচনে বিরাট বিরাট দলের প্রভাবশালী নেতাদের কম বয়সী অনুরাগ কুমারা দিশানায়কের হাতে ধরাশায়ী হতে হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে। রাজনীতির মাঠে যারা এখন হাসিনার বিচার এবং ভারতের চাণক্য নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান করেছেন। সাংগঠনিক ভীতি দুর্বল হলে মানুষ যা শুনতে চায় তারা যে আওয়াজ তুলছেন, ফলে ব্যাপক জনসমর্থিত বিএনপিকে ভারতকে সুস্পষ্ট করতে হবে। নির্বাচনের মাধ্যমে আগামীতে ক্ষমতায় গেলে ভারত নীতি কেমন হবে মানুষ আগেই বুঝতে চায়, কারণ দিল্লির সঙ্গে মাখামাখির রাজনীতি মানুষ পছন্দ করছে না। দিল্লির সঙ্গে মাখামাখি করে লেন্দুক দর্জি সিকিম খুইয়েছেন। হাসিনা 15 বছরে বাংলাদেশের সর্বনাশ করেছে। মানুষ দিল্লির দাসত্বের রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে চায় না। 2022 সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয় রনিল বিক্রমসিংহেকে। কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ ওঠে রনিলের বিরুদ্ধে। তাদের দল ছিল সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী, কিন্তু তারা জনগণের মন মতো কাজ করতে পারেনি। বিএনপিকে দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচারণা চালিয়ে জনপ্রিয়তা পান 55 বছর বয়সী দিশানায়কে। নতুন এই নেতার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে সহ 39 জন প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন। এতে বোঝা যায়, দল যত শক্তিশালী হোক এবং নেতা যত বড়াই হন না কেন, জনগণের মনন অনুযায়ী কাজ না করলে বিজয়ী হওয়া কঠিন। শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে পরিচালনা থাকলেও মুজিব জানতেন না যে 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের পর পাকিস্তান কারাগার থেকে বের হয়ে লন্ডন, দিল্লি হয়ে ঢাকায় ফিরে সরকার গঠন করেন শেখ মুজিব। অতঃপর মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে বেরুবাড়ি ভারতকে দিয়ে দেয়া এবং চুক্তি করে ফারাক্কাবাদ খুলে দেওয়ার পর আমজনতা মুজিবের হাতে বাংলাদেশ নিরাপদ মনে করতেন না। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ মনে করতেন। প্রতিবেশী ভারত ইস্যুতে যেমন কুকুর তেমন মুগুর প্রবাদের মতো কৌশল গ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়া জনগণের মনন বুঝে সিদ্ধান্ত গ্রহণ করায় তার হাতেও বাংলাদেশ নিরাপদ মনে করতেন। শেখ হাসিনা যেহেতু রাজনীতি নয় বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল, দিল্লির কৃতদাসী ভূমিকা অবতীর্ণ হয়ে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছিলেন। সে কারণে দেশের 18 কোটি মানুষে ভারতীয় আগ্রাসন প্রতিহত করে দেশের সার্বভৌম নিরাপত্তা। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে অতি মাখামাখি সে বার্তা দেয় না। দিল্লির সঙ্গে মাখামাখি এবং ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাওয়ায় যারা স্বপ্ন দেখেন তাদের হাতে দেশ নিরাপদ নয়, জনগণ এমনটি মনে করে। রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকলে যুদ্ধক্ষেত্রে শত্রুর সঙ্গে কথা বলতে কূটনৈতিক ভাষা ব্যবহার করতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি পরিচিত হয়ে তিনি কথাবার্তায় দিল্লিকে ছাড় দিচ্ছেন না।
কারণ বাংলাদেশ ধ্বংসের হোতা মাফিয়া গড মাদার শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। প্রধান উপদেষ্টা চেয়ারে বসেও তিনি ভারতের মুখোশ খুলে দিতে কার্পণ্য করছেন না। হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে তিনি কঠোর এবং দৃঢ়ভাবে চাপে রাখার চেষ্টা করছেন ভারতকে। অথচ ক্ষমতার বাইরে থেকেও বিএনপি কিছু নেতার ভাবখানা জেনেও তারা ক্ষমতায় রয়েছেন। কূটনৈতিক শিষ্টাচারের কারণে দিল্লির বিরুদ্ধে শব্দ উচ্চারণ করছেন না, অথচ তাদের রাজনৈতিক শত্রু শেখ হাসিনাকে দুধকলা দিয়ে পুষছে ভারত। তাছাড়া একসময় আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ছিল বিএনপিকে গালিগালাজ করা, বিএনপিকে স্বাধীনতা বিরোধী শক্তি, ক্যান্টনমেন্টের দল ইত্যাদি বলে টিপ্পনী কাটতে আওয়ামী লীগ নেতারা। তারা নিয়ে বিএনপি এখন টক্কর দেওয়ার মতো রাজনৈতিক শক্তি নেই। ফলে বিএনপি নেতাদের আরও জনগণের কাছাকাছি যাওয়া এবং তাদের প্রত্যাশা চাওয়া পাওয়াগুলো জানা ও বোঝা উচিত। কিন্তু দলটির কয়েকজন নেতার হাবভাবে মনে হচ্ছে তারা এখনো মনে করেছিল দিল্লির আশীর্বাদ ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। এক যুগ আগেও ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ঢাকা সফরে এলে বৈঠকের সিদ্ধান্তের পর বেগম জিয়া তার সঙ্গে দেখা করেনি। খালেদা জিয়া প্রণব বর্জন নিয়ে দেশ বিদেশে হইচই পড়ে যায় এবং বিতর্ক করা হয়। এক যুগ পর মানুষ জানতে পারছে ভারতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বর্জন করে বেগম খালেদা জিয়া রাজনৈতিক দূরদর্শিতায় পরিচয় দিয়েছিলেন। ওই প্রণব মুখার্জি তার বইয়ে লিখেছেন 1/11-এর ঘটনা সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদের চাকরির নিশ্চয়তা ভারত দিয়েছিল। বিএনপির এখনকার নেতাদের বুঝতে হবে ভারত কখনোই তার আগ্রাসী আচরণ থেকে সরে আসতে পারবে না। মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল নিজেদের স্বার্থেই, তারপর বাংলাদেশের বিপুল সম্পদ নিয়ে তারা চলে গেছে। মেজর জরির বাধা দেওয়ায় তাকে কারাগারে যেতে হয়েছিল। মুজিবের পথ ধরে চলে হাসিনা। শেখ হাসিনার শাসনামলে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার ভারত বাংলাদেশের বিরুদ্ধে যায়নি, কিন্তু এখন দিল্লির চোখে চোখ রেখে ঢাকার কথা বলায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্ব নেতাদের কার ভারী করে তুলছে ভারত। বিদেশে পাচার করা কোটি কোটি টাকা খরচ করে যুক্তরাষ্ট্রের স্বদেবদের জয় নিয়োগকৃত লবিস্টদের ভারতের থিঙ্ক ট্যাঙ্করা নানাভাবে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, যার কারণে বাংলাদেশের মানুষ ভারত বর্জন চেতনা ধারণা করছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।